প্রিয় দর্শক, চ্যানেল 24 এর ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহানা লোপা। আমাদের অনুষ্ঠানে থাকছে সাম্প্রতিক সময় ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে ইভেন্টস লাস্ট উইক। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বি স্টকে আমাদের সাথে থাকবেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম। মহামারীর আগে দেশে বাইসাইকেলের ব্যবহার বেশ বেড়েছিল। করোনা সংক্রমণের শুরুতে পণ্যের বিক্রি বাড়ে আরও এক ধাপ। তবে মাত্র 4 মাসের মধ্যে আবারও ভাটা বাইসাইকেলের ব্যবসার। খাস সংশ্লিষ্টরা বলছেন, করোনা পরবর্তী সময়ে সাধারণের হাতে নগদ টাকা না থাকায় মন্দায় পড়তে হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ব্যবসা ধারা চাঙ্গা হওয়ার আশা ব্যবসায়ীদের। ইফতেখার আলমের রিপোর্ট। পুরান ঢাকার বংশালের গলি থেকে বড় রাস্তা, দেশের সবচেয়ে বড় বাইসাইকেল পাড়ায় ক্রেতার দেখা পাওয়া ভার। মহামারীর আগে বেশ জমজমাট ছিল বাইসাইকেলের ব্যবসা। ছোট বড় সবার জন্য 1000 টাকা থেকে শুরু করে লাখ টাকার নানা ডিজাইনের সাইকেল বিক্রি হতো। সংক্রমণের ঝুঁকি এড়াতে সাধারণের মাঝে বাড়ে এর ব্যবহার। তবে ধীরে ধীরে আবারও ভাটা সাইকেল বিক্রিতে। 2 মাস তো বন্ধ ছিল, বন্ধর পরে সাইকেলের এটার একটু চাহিদা বেশি। সপ্তাহে আগে ফিটিং করতাম 5 কার্টুন, এখন ফিটিং করতে হচ্ছে 1 কার্টুন, কারণ কাস্টমারও কমে গেছে। যানজট থেকে আপনার শর্টকাটে যাওয়ার জন্য সাইকেল ব্যবহার হয়। এছাড়া জ্বালানি খরচ নেই, সময় বাঁচে, অন্য কোনো খরচ নেই। এই কারণে আমরা সাইকেল ব্যবহার বেশি নিয়েছি। বংশালের প্রায় 200-রও বেশি দোকানে বিক্রি হয় বাইসাইকেল। দেশের বাজারে চাহিদার 70% মেটানো হয় আমদানি করে। লকডাউনের কারণে আমদানি বন্ধ থাকায় বেশ চড়া দামে সাইকেল বিক্রি হয়েছিল। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও মিলছে না কাঙ্ক্ষিত বিক্রি। সব মালের সংকট, ক্রাইসিস, চায়না থেকে মাল আসে না, বড় মাল ছোট মাল সব দাম বেড়ে গেছে। মালটা নির্দিষ্ট জায়গায় আসার আগেই লকডাউন হয়ে গেছে, যার কারণে মাল হঠাৎ করে মার্কেটে মাল নাই। মন্দা সাইকেলের পার্টসের ব্যবসাও। হেলমেট, গার্ডার, বেল, লাইট, স্টিকার সহ নানা পণ্যের পসরা দোকানে সাজানো থাকলেও নেই ক্রেতা। পরিস্থিতি স্বাভাবিক হলে দৃশ্যপট পাল্টে যাওয়ার আশা ব্যবসায়ীদের। করোনার যে ধাক্কাটা গেছে, বড় ধরনের ধাক্কা গেছে, তখন খুব খারাপ গেছে। এখন মোটামুটি ভাবে একটু ভালো দিকে, মন্দের ভালো আর কি। দেশের বাজারে বাইসাইকেলের ব্যবসা প্রায় 1,500 কোটি টাকার, আর বছরে 15 লাখ সাইকেলের চাহিদা রয়েছে। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। বর্জ্য হতে নবায়নযোগ্য জ্বালানি বা সলিড রিকভার্ড ফুয়েল উৎপাদনের মাধ্যমে পৌর বর্জ্যের পরিবেশ বান্ধব শোধনাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের স্কলার্স পাওয়া ও এন্ডিউরিং এনার্জি লিমিটেড। শতভাগ বৈদেশিক অর্থায়নে সিরাজগঞ্জে বাংলাদেশের প্রথম এই পৌর বর্জ্য হতে জ্বালানি উৎপাদনের কারখানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। গত 2 নভেম্বর সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মিলনায়তনে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডক্টর হাবিব মিল্লাত মুন্না এবং পৌর মেয়র সৈয়দ আব্দুর রৌফ মুক্তা। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কলার্স পাওয়ার লিমিটেড এর চেয়ারম্যান শামসুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ডক্টর রফিকুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরেন ইন্ডিউরিং এনার্জি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এম নূর এ আলম এবং পরিচালক মোহাম্মদ দিন ইসলাম। এছাড়া অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অনলাইনে আরও যোগ দেন REC এর CEO পিট মালভানি, বেঙ্গলি পার্টনার্স এর পরিচালক রবার্ট কেবল, রিচার্ড ক্ল্যাম্প সহ আরও অনেকে। আমাদের এই প্রজেক্টের ফলে সরকারের কোনো রকম কোনো টাকা পয়সা ছাড়া, কোনো ইনভেস্টমেন্ট ছাড়া, কোনো অপারেটিং কস্ট ছাড়া একটা সবুজ এবং পরিষ্কার শহর দেশ পাবে, যেটার জন্য এই মুহূর্তে বিশাল একটা বাজেট তৈরি করা হয়েছে। যে সমস্ত প্রযুক্তি আছে তাতে বিশাল একটা খরচের প্রয়োজন সরকারের, সেটা আমরা সম্পূর্ণ শূন্য খরচে করে দিচ্ছি। সবকিছু ঠিক থাকলে সিরাজগঞ্জের পরবর্তীতে রাজশাহী, ঢাকা, সিলেট, খুলনা এবং চিটাগং নিয়ে কাজ করব। আমাদের প্রজেক্ট যখন বাস্তবায়ন হবে তখন মাননীয় মেয়র সহ যারা পৌরসভার বিভিন্ন কাউন্সিলর বিন্দু আছেন ওনাদেরকে নিয়ে, সমাজের সচেতন মানুষদেরকে নিয়ে পৌর বর্জ্য যাতে বিচ্ছিন্নভাবে এখানে সেখানে না থাকে, ওই বর্জ্যগুলো যে একটা নির্দিষ্ট জায়গায় থাকে এবং ওইখান থেকে পৌরসভা মাধ্যমে এই বর্জ্যগুলো এখানে নিয়ে নির্দিষ্ট ডাম্পিং এরিয়াতে নেওয়া হবে। শেয়ার হোল্ডারদের জন্য 12% নগদ ও 2% বোনাস শেয়ার ঘোষণা করেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। গত 28 অক্টোবর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়। চেয়ারম্যান মাহফুজুর রহমানের সভাপতিত্বে ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এই সভায় 2019 সালের কোম্পানির বার্ষিক হিসাবও অনুমোদন দেওয়া হয়। সবার চেয়ারম্যান শেয়ার হোল্ডারগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং শেয়ার হোল্ডাররা জীবন বীমা শিল্পে তীব্র প্রতিযোগিতা সত্ত্বেও কোম্পানির
উন্নতি ও সমৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে পরিচালনা পরিষদের সদস্যগণ, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান হিসাব কর্মকর্তা এবং কোম্পানির সচিব সহ সম্মানিত শেয়ার হোল্ডারগণ উপস্থিত ছিলেন। আমাদের রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটি একটি গ্রাহক বান্ধব প্রতিষ্ঠান। আমাদের সকল কর্মকাণ্ড আমরা সম্মানিত বীমা গ্রাহকদের সন্তুষ্টিতেই সম্পাদন করে থাকি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বিগত দিনে বিশেষ করে 2019 সালে আমরা সম্মানিত বীমা গ্রাহকদের যে দাবি, বিশেষ করে ম্যাচুরিটি, এসবি, লোন সারেন্ডার সহ 129 কোটি 81,10,875 টাকা প্রদান করেছি এবং প্রতি বছর আমরা রূপালী লাইফ বর্ধিত হারে সম্মানিত বীমা গ্রাহকদের যে বোনাস তা আমরা ঘোষণা করি। 19তম বার্ষিক সাধারণ সভায় রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে আমরা শেয়ার হোল্ডারদের জন্য 14% ডিভিডেন্ড ঘোষণা করেছি, যার মধ্যে 12% ক্যাশ এবং 2% শেয়ার দিয়েছি আমরা। এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ধারাবাহিকভাবেই বোনাস ঘোষণা করছে এবং এই কোম্পানিটাকে আমরা সেরা কোম্পানি হিসাবে জীবন বীমা শিল্পে অচিরেই আমরা আত্মপ্রকাশ করতে যাচ্ছি এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহক সন্তুষ্টি এবং শেয়ার হোল্ডারদেরকে সর্বোচ্চ বোনাস দেওয়ার অঙ্গীকার করছে। প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমসের সময় হলো একটি বিরতির। আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমসে। শাখা ব্যবস্থাপকদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা করেছে সাধারণ বীমা প্রতিষ্ঠান ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মির নাজিম উদ্দিন আহমেদ। আলোচনায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জারি করা 75 নং সার্কুলার বীমা শিল্পের স্বার্থে পুনর্বিবেচনার দাবি জানান বিভিন্ন শাখা ব্যবস্থাপকরা। এই সময় প্রধান অতিথি প্রতিষ্ঠানের সবাইকে নিয়ন্ত্রণ সংস্থা IDR এর সকল নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে কাজ করার নির্দেশ দেন। আমাকে সর্বপ্রথম বলতে হয় IDR চেয়ারম্যান মহোদয় ব্যক্তিগতভাবে এই বীমা শিল্পের সাথে তার প্রাথমিক অবস্থা থেকে জীবনের প্রাথমিক অবস্থায় জড়িত ছিলেন এবং বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন উচ্চ পদে আসীন ছিলেন এবং তিনি এই বীমা সেক্টরে PhD অর্জন করেছেন এবং একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। বিশেষ করে তিনি একজন জ্ঞানী, অভিজ্ঞ, প্রজ্ঞাবান এবং সাদা মনের মানুষ। আমরা আশা করি যে তিনি যেহেতু বীমা সেক্টরের সমস্যাগুলো বোঝেন, উনি এতদিন লাইফ ইন্স্যুরেন্সের সাথে জড়িত ছিলেন, লাইফ ইন্স্যুরেন্স সমস্যা ওনার একদম ওয়াকাফেল আছে, নন লাইফ ইন্স্যুরেন্সের সমস্যাগুলো আমাদের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে উনি জানতে চেষ্টা করেছেন এবং আমাদের কাছে বলেছেন যদি আপনাদের কোনো পরামর্শ থাকেন সেগুলো দিবেন। আমার আশা যে বীমা সেক্টরে এতদিন কোনো লোকই ছিল না যে এই বীমা সেক্টরে কী সমস্যা বা এটা কি সমাধান কীভাবে দেওয়া যায় এটা তারা জানতই না। আসলে বিভিন্ন সেক্টর থেকে লোক এসে এখানে জড়ো হতো, তারা তাদের অভিমত তাদের দৃষ্টিকোণ থেকেই করতো, কিন্তু বীমা সেক্টরের সমস্যাটা সে সেক্টরের লোক ছাড়া কিন্তু সম্ভব না। IDR এর চেয়ারম্যান একজন বীমা সেক্টরের লোক। আমরা আশা করব
এবং আমরা সবাই তাকে সর্বাত্মক সহযোগিতা করবে এই বিশ্বাস যে তিনি এই বিমা শিল্পকে একটা রোল মডেল তৈরি করবেন এবং তার স্থায়িত্বের সময়ে এই বিমা শিল্প একটা আর্থিকভাবে পূর্ণতা লাভ করবে। করোনা সংক্রমণ শুরুর পর থেকে সর্বোচ্চ রিজার্ভের কয়েকটি মাইল ফলক স্পর্শ করেছে বাংলাদেশ। সবশেষ নভেম্বরের শুরুতে রিজার্ভ ছাড়িয়েছে $41 বিলিয়ন। এরই মধ্যে রিজার্ভ থেকে ঋণ নেওয়ার পায়তারা শুরু করেছে ওরিয়ন গ্রুপ। বৈদেশিক মুদ্রা আসে এমন খাতে রিজার্ভের অর্থ বিনিয়োগের পক্ষে ব্যাংকাররা। তবে বিশ্লেষকরা বলছেন বেসরকারি খাতেই ঋণ দেয়া হলে ঝুঁকিতে পড়বে রিজার্ভ। মাসুম মিয়ার প্রতিবেদন। এক বছরের ব্যবধানে দেশের রিজার্ভ বেড়েছে 26% বেশি। বর্তমানে এই অঙ্ক ছাড়িয়েছে $41 বিলিয়ন, যা অন্তত 8 মাসের আমদানি ব্যয়ের সমান। তবে এই অর্থ একেবারে অলস বসিয়ে রাখার পক্ষে নন স্বয়ং প্রধানমন্ত্রী। সম্প্রতি তিনি ইঙ্গিত দিয়েছেন একে উন্নয়নের কাজে ব্যবহারের। রিজার্ভ এখন 40 বিলিয়ন, আমাদের টার্গেট আছে আমরা 50 বিলিয়নে পৌঁছাতে চাই। কিন্তু সেই সাথে আমাদের নিজেদের অনেক উন্নয়নের কাজ জন্য আমরা অন্যের কাছ থেকে ধার না এনে আমরা নিজেদের অর্থায়ন করতে পারি বা আমরা আমাদের ব্যাংকে। তবে প্রধানমন্ত্রীর এই ইঙ্গিতের আগ থেকেই ঋণ নেওয়ার পায়তারা শুরু করেছে ওরিয়ন গ্রুপ। গেল 26 জুলাই রূপালী ব্যাংকের কাছে $90 কোটি চেয়ে প্রস্তাব দেয় তারা। শুরুতে ইতিবাচক থাকলেও পরে আগ্রহ না দেখায় আরেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংকের দ্বারস্থ হয় গ্রুপটি। 50% এমন না যে 60% রিজার্ভ, হয়তো রিজার্ভের 20%, 25% এরকম একটা অংশ হয়তো রিজার্ভ আমরা ইউজ করা যেতে পারে, বাট জুডিশিয়াস ওয়েতে যেখানে এমন জায়গায় বিনিয়োগ করা হতে পারে যে সেখানে ডলার ইনকাম হবে। এই মুহূর্তে সরাসরি রিজার্ভ থেকে ঋণ নেয়া কিংবা দেয়ার অনুমতি নেই ব্যাংক কোম্পানি আইনে। ফলে এই প্রক্রিয়া শুরু করতে হলে প্রথমে পরিবর্তন আনতে হবে নীতিমালায়। অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুরের মতে এই ধরনের ঋণ না দিয়ে বরং আলাদা বিনিয়োগ তহবিল গঠনের মাধ্যমে সুযোগ দেওয়া যেতে পারে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে। আগে আমাদের নীতিমালা ঠিক করতে হবে, আগে আমাদের গভর্নেন্সের স্ট্রাকচার, কিভাবে এটাকে আমরা সুশাসন প্রতিষ্ঠা করব, কিভাবে এটা রেট অফ রিটার্ন বের করব, সেগুলো করে তারপরে এই ফান্ডটা অ্যাভেলেবল করতে হবে এবং যাদের জন্য করতে হবে তাদের সবাইকেই সুযোগ দিতে হবে। তবে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর বলছেন এই মুহূর্তে অতিরিক্ত তারল্য রয়েছে ব্যাংকগুলোর কাছে। তাছাড়া রিজার্ভ থেকে ঋণ দেওয়াটাও ঝুঁকিপূর্ণ। রিজার্ভ থেকে ঋণ দেওয়াটা সমর্থনযোগ্য নয়, মোটেই নয়। এই টাকা যদি আমরা কোনো প্রাইভেট সেক্টরে বা কাউকে ঋণ দেই, সেই ঋণের টাকা তো প্রথমত আটকেও যেতে পারে। বাংলাদেশের যে সংস্কৃতি তাতে এই টাকা আটকেও যেতে পারে। আটকে যদি নাও যায়, অন্তত যে ডেটে ফেরত দেওয়ার কথা সেই ডেটে তো ফেরত পাবো না। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $9 বিলিয়ন বেশি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। আজ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বি স্টকে আমাদের সাথে আছেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। করোনা মহামারীর এই সময়ের মাঝেও রেমিটেন্স লেনদেনের অগ্রণী ব্যাংক সাফল্য দেখিয়েছে। এর পেছনে কি কারণ বলে আপনি মনে করছেন? সরকারি ব্যাংকের মধ্যে আমরা নাম্বার 1 রেমিটেন্স আর্নিংয়ে। আমাদের যেখানে টোটাল রেমিটেন্সে 10 থেকে 11% আমাদের কন্ট্রিবিউশন থাকতো, এই গত জুলাই থেকে কিন্তু সেটা 17% হয়েছে। তো আমাদের আজকে দেখেন $41 বিলিয়ন রিজার্ভ। এই যে এত বড় একটা রিজার্ভ আমাদের রয়েছে, সেটা আরও জুডিশিয়াসলি ইনোভেটিভ ওয়েতে খাটাতে পারলে আমি মনে করি বেটার। সরকার রেমিটেন্স রিজার্ভ থেকে ঋণ প্রদানের যে প্রস্তাব দিয়েছে, এই বিষয়টি কিভাবে দেখছেন? সরকারের এই চিন্তাটা আমি মনে করি অত্যন্ত একটা প্র্যাগম্যাটিক এবং প্রোঅ্যাক্টিভ চিন্তাভাবনা। যদি রিজার্ভের টাকাটা এমন খাতে বিনিয়োগ করা হয় যে খাতে থেকে ডলার আসে, ওখানে আমি কিছু প্রফিট মার্জিন আমি পেলাম, বাংলাদেশ ব্যাংকেও দেওয়া হলো, এরকম যদি একটা পলিসি করা যায়, আমি মনে করি না, নাথিং রং। এই ধরনের ঋণ দেওয়ার ক্ষেত্রে ঝুঁকি মোকাবেলায় বিষয়টি কি প্রক্রিয়া হতে পারে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, একটা রিস্ক ফ্যাক্টর তো অবশ্যই থাকে, কিন্তু রিস্ক মিনিমাইজ করে তোলাটাই আমি মনে করি এটা উত্তম পন্থা। বাট জুডিশিয়াস ওয়েতে যেখানে এমন জায়গায় বিনিয়োগ করা হতে পারে যে সেখানে ডলার ইনকাম হবে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, এই ছিল আজকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমসে। দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।